বাংলা শিল্পীপক্ষ এই সংগঠনটা কি বা কেন? বাংলা শিল্পীপক্ষ বাঙালি শিল্পীদের এবং বাংলার ভূমিপুত্র শিল্পীদের এমন একটি সংগঠন যার মুখ্য উদ্দেশ্য দুটো। এক নম্বর কথা যে প্রান্তিক শিল্পীরা, লোক শিল্পীরা যারা ঐতিহ্যশালী গানকে আজও নানান চড়াই উতরাইয়ের ভিতর দিয়ে ধরে রেখেছেন, তাদেরকে সামনে আনা, তাদেরকে বিকশিত করা, প্রকাশিত করা এবং সেই যে সঙ্গীত ধারা বা নৃত্য ধারা সেটাকে রক্ষণাবেক্ষণ করা, এটা একদম এক নম্বর উদ্দেশ্য। আর দু নম্বর উদ্দেশ্য হচ্ছে যে কোনো ধরনের শিল্পী আজকে সার্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে তারাও কিন্তু একটা ভয়ঙ্কর আর্থিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা কাটানোর নানাবিধ পদ্ধতি আছে, কিন্তু আমরা সারা পশ্চিমবঙ্গে ঘুরে যেটা দেখেছি যে লোকশিল্পীদের মধ্যে অনেকেরই সেই দক্ষতাটা তৈরি হয় না, যে দক্ষতার মাধ্যমে একটা সৃষ্টিকে, সেটা গান হোক, নাচ হোক, আঁকা হোক, কবিগান হোক, যে কোনো ধরনের শিল্পকে যে বাজারজাত করা, অর্থাৎ সেটা থেকে পয়সা রোজগার করা, এই জায়গাটা আমাদের শিল্পীদের তৈরি হয়। তারা অনেক বেশি সাধক, আসলে তো তারা ব্যবসায়ী না, বাঙালি শিল্পীরা আসলে ব্যবসায়ী না, তারা সাধক। কিন্তু এই সাধনা করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে ব্যবসার জায়গাটা, অর্থাৎ যেটা পেশার জায়গা, যেটা পয়সা রোজগারের জায়গা, যেটা পেটের জায়গা, যেটা অন্য সংস্থানের জায়গা, সেই জায়গাটা কিন্তু নেপোয় বেড়ে যাচ্ছে। একটা প্রবাদ আছে না, নেপোয় মানে দই। তো আমাদের দই অন্য রাজ্য থেকে নেপোরা এসে নিয়ে যাচ্ছে। সেই জায়গাটাকে রোধ করবার সংগঠনের নাম বাংলা শিল্পীপক্ষ। আমরা আমাদের খুব সুনির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী আমরা এগোচ্ছি। যদিও বাংলা শিল্পীপক্ষের বয়স আজকে দাঁড়িয়ে মাত্র 1 বছর কয়েক মাস। দেখা যাচ্ছে যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, স্পটিফাই, অ্যামাজন মিউজিক ইত্যাদি ইত্যাদি, যেখানে আমাদের গান যদি আমরা আপলোড করি তাহলে তার প্রচুর শ্রোতা বাড়ে, আমার ব্যক্তিগত খ্যাতি বাড়ে, ফলত আমার কাজ পাওয়ার সুযোগ বাড়ে এবং ওই অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের একটা রোজগার শুরু হয়। এইগুলো আমরা খুব সুনির্দিষ্টভাবে করব। আরো যদি সাদামাটা পদ্ধতি বলি, এটা অনেকটা হাইফাই পদ্ধতি, আরো সাদামাটা পদ্ধতি যদি বলি, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন যে উৎসব কমিটিগুলো আছে, দুর্গোৎসব কমিটি, কালী পুজো কমিটি, দেবতান্ত্রিক পুজো কমিটি ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, তাদের আমরা একটা শর্ট লিস্ট তৈরি করছি, কাজ শুরু হয়ে গেছে। তাদের কাছে আমাদের নথিভুক্ত শিল্পীদের ডেটাবেস আমরা পাঠিয়ে দেব এবং সেই ডেটাবেসে আপনাদের প্রত্যেকের একটা করে ইউনিক কিউআর কোড দেওয়া থাকবে। যে কিউআর কোডটা স্ক্যান করলে হয় আপনার ইউটিউব চ্যানেলে ডাইরেক্টলি চলে যাবে, ফলত সেই দুর্গাপুজো কমিটি, কালী পুজো কমিটি তারা কিন্তু সরাসরি দেখে নিতে পারছেন যে আপনার পারফরমেন্সের মান কিরকম, এটা তারা সরাসরি দেখে নিতে পারছে। আর আপনার যোগাযোগের যে পদ্ধতি, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল আইডি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইত্যাদি সবটাই দেওয়া থাকবে। এটা দেওয়ার একটা কারণ আছে, বাজারে প্রচুর মানুষ আছেন যারা সাংস্কৃতিক দালাল। দালালি ভারতে অবশ্যই একটা বৈধ পেশা, দালাল বলে তাদেরকে আমি ছোট করছি না, তাদেরকে আমরা বলি অর্গানাইজার। তারা বিভিন্ন জায়গা থেকে শিল্পীদের নিয়ে আসে প্রোগ্রাম করা, যারা অর্গানাইজ পক্ষ সরাসরি যারা প্রোগ্রাম করাবে তাদের সাথে আপনাদের যোগাযোগ করে দেবে। মাঝখানে আমরা থাকবো শুধু যোগাযোগ কর্তা হিসেবে, টাকা কামানোর লোক হিসেবে না, পরিষ্কার।
এর বাইরে যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছি তাদের মধ্যে বেশিরভাগই সঙ্গীত শিল্পী, কিন্তু শিল্প বলতে তো অনেক রকমের মানে অনেক ঘরানা অনেক কিছু বোঝায়। যেমন ধরুন স্থপতি, যিনি কাঠ বা পাথর কেটে মূর্তি তৈরি করেন, তাদের আজকে খুব ধৈর্য দেখে, কারণ গুঁড়ো পাথর আঠায় মেখে ছাঁচে ফেলে দারুণ দারুণ মূর্তি তৈরি হয়ে যাচ্ছে। ফলত খোদাই পথ যারা, তারা কিন্তু খুব দুর্বৃত্ত। তাদের সম্পর্কেও আমাদের নানান রকমের পরিকল্পনা রয়েছে চিত্রকরদের সম্পর্কে, এবং এই একটা ধারার সঙ্গে আরেকটা ধারার মিলন ঘটানোর নানা রকমের প্রয়াস আমরা কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। যেমন ধরুন অন স্টেজ গান হচ্ছে, এটা ঘটে গেছে 23শে অগস্ট কলকাতায় আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। সেখানে স্টেজে একটি গান হচ্ছে, একজন ভদ্রমহিলা গান গাইছেন এবং একজন ভদ্রলোক গান গাইছেন, তার সঙ্গে একজন চিত্রকর স্টেজে বসে ওই গানটার উপরে ভিত্তি করে কিছু লিখছেন। আজকে বিজ্ঞাপনের যুগ, আজকে যুগটা তো বিজ্ঞাপনের। এবারে যেগুলো স্টেজ আর্টস, যেগুলো পারফর্মিং আর্টস, সেগুলো যত সহজে বিজ্ঞাপিত করা যায়, যেগুলো প্লাস্টিক আর্টস অর্থাৎ যেগুলো সৃষ্টি করা হয়, তার বিজ্ঞাপন করা অনেক কঠিন, অনেক কঠিন। আজকে একটা 1.5 মিনিটের রিলসে আপনি অনবদ্য একখানি নাচ কিন্তু পরিবেশন করতে পারেন, একটি গানের খণ্ডাংশ পরিবেশন করতে পারেন, যার দ্বারা আপনার খ্যাতি এবং আর্থিক উন্নতি সম্ভব। কিন্তু একটা মূর্তি তৈরি হচ্ছে কোনো মহাপুরুষের বা গণের দেবীর, তাতে যে বিপুল সময় লাগে এবং সেটাকে খুব কম সময়ের মধ্যে 1.5 মিনিটের ভিডিও করতে যে ভিডিও দক্ষতাটা লাগে, সেটা কিন্তু আমাদের খোদাই করতে নেই। একটা ছবি আঁকা, ছবিটা আঁকা হচ্ছে একদম গোড়া থেকে শেষ পর্যন্ত এগিয়ে এগিয়ে আসছে, সেটাকে ভিডিও করতে যে দক্ষতাটা লাগে, বেশিরভাগ আঁকিয়েদের সেই দক্ষতাটা নেই। এটা তাদেরকে ছোট করা নয়, যেটা বাস্তব সেটা বাস্তব, এবং সেই জায়গাটাতে সেই ভাগটা পূরণ করবার প্রয়াসের নাম হচ্ছে বাংলা শিল্পী পক্ষ। আমরা এই কাজগুলো নিরন্তর করে যাব। আরেকটা বিষয় আমি বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যে এই যে কথাগুলো বলছি, আপনারা যারা আজকে প্রথম এসছেন তাদের অনেকের কাছেই মনে হতে পারে যে অনেক বড় বড় কথাবার্তা বলছি বা অনেক বড় বড় আইডিয়া। ব্যাপারটা তা নয়, আমরা কিন্তু এগুলো প্রয়োগ করতে শুরু করেছি। বাংলার উত্তরের দিকে জেলার যে সমস্ত আদিবাসী মানুষেরা আছেন, তাদের মধ্যে রাজবংশীরা সবচেয়ে বিখ্যাত, মানে আমরা সবাই নাম শুনেছি রাজবংশী। রাজবংশী সম্প্রদায়ের মহাপুরুষ হচ্ছেন ঠাকুর পঞ্চানন বর্মা। ঠাকুর পঞ্চানন বর্মার লেখা একটি কবিতা হচ্ছে ডাক ধরি মাও, মানে বাংলা বলে দাঁড়ায় লাঠি ধরো মা, লাঠি ধরো মা, মানে মেয়েদের যে স্বতন্ত্রতা, মেয়েদের যে সুরক্ষা, তার উপর একটা অনবদ্য লেখা। এই লেখাটিকে আমরা সিনেমায় কনভার্ট করা শুরু করেছি, এটা সিনেমা হচ্ছে। উত্তরবঙ্গে রাভা জনজাতি, এরা রাজবংশীদের মতো অতটা প্রচার পাওয়া লোক নয়, এরা একেবারেই বনবাসী মানুষ। তাদের যে ট্র্যাডিশনাল পোশাক, তাই নিয়ে আমরা কলকাতায় ইতিমধ্যেই একটা ফ্যাশন শো করেছি, এবং সেই ফ্যাশন শোটা করা কিন্তু শুধুমাত্র বাংলা শিল্পী পক্ষের নাম করবার জন্য নয়। সেই ফ্যাশন শোয়ে টার্গেট করে এমন লোকজনদেরই আহ্বান করা হয়েছিল, এমন লোকজনদেরকে আমন্ত্রণ করা হয়েছিল যারা কিনা এই ব্যবসাটা করে। অর্থাৎ তাদের কাছ থেকে এই নতুন ধরনের জামা পরা, আসলে নতুন তো নয়, আসলে তো হয়তো শত শত বছরের একটা ট্র্যাডিশন, কিন্তু কলকাতার মানুষের চোখে নতুন। এই ধরনের পোশাকগুলো তারা চালু করবে, তারা ওদের কাছ থেকে কিনুন। রাভা তাঁতিদের অবস্থা সত্যি দুর্বিষহ। আমি ব্যক্তিগতভাবে গয়েরকাটায় গিয়ে ভর্তিবাড়িতে একটা জঙ্গলাঞ্চল আর কি, সেখানে গিয়ে আমি দেখে এসেছি। তার ভেতরে জগন্নাথ বলে একটা পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েতের নাম জগন্নাথ।
সেখানে গিয়ে আমি দেখে এসেছি যে বেশিরভাগ মানুষেরা তা উঠিয়ে তুলে দিচ্ছে। তারা যে ট্র্যাডিশনাল পোশাকটা এতদিন ধরে ব্যবহার করে এসছেন, সেই ট্র্যাডিশনাল পোশাকের সেটটা 5টা টুকরো হয়, 5টা টুকরোর সেটটার দাম বর্তমানে পড়ছে 3,500 টাকা। তার কারণ জিএসটি, তার কারণ সুতোর দাম বৃদ্ধি, তার কারণ আরো অনেক কিছু। কিন্তু এটা বাস্তব যে এই দামে যদি জিনিসটা চলতে থাকে তাহলে আগামী 15 বছরে লুফুন এবং আমবাম এগুলো আমাদের মিউজিয়ামে দেখতে হবে। সেটা যাতে না হয় তার জন্য শিল্পীপক্ষ যথেষ্ট। আমি এইটুকুই বলবো আজকে প্রথম দিকে, বেশি কথা বলা